আমার মুখের দিকে তাকিয়ে বলছে আর মানুষ, আনলাম মানুষ পাচার হয়? দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপ্রেশন। এবার উনি প্রথমে ভেবেছেন আমি মজা করছি, তখন আমাকে বলছে তুই কি সত্যিই জানিস না? বলছি না, মানে আমি সত্যিই জানি না, আপনি কি বলছেন বলুন তো, কি মানুষ পাচার হয়? মানে মানুষ পাচার হয় কোথায় যায়? ফলে বুঝতে পারছো যে একটি মেয়েকে যদি সেক্স ট্রাফিকিং এর জন্য কেউ বের করতে পারে লেবার ট্রাফিকিং এর বদলে, তার প্রফিট মার্জিন কতটা বাড়ছে। ফলে তার প্রতি এই ইনভেস্টমেন্টটা সে কেন করবে না? মানে আমার ফার্স্ট প্রশ্নই ছিল যার সঙ্গে আমি গিয়েছিলাম, আনলাম এখানে কোনো মেয়ে নেই? তখন বললো না। আনলাম এখানে কোনো মেয়ে নেই? বললো না, এইসব গ্রামে কোনো মেয়ে থাকে না, সেই জন্যই তোকে নিয়ে এসেছে। যে এখান থেকে বেরোতে দেওয়া যাবে না, ইয়ে তো হামারা ঘর কা বহু है, इसको उठा के कहाँ पे ले जा रहे हो, इसको तो हम 70,000 से खरीदा है বলছে। কিন্তু কারণ ওখানে তো মেয়ে নেই, মানে সেখানে তো মানে ইভেন দ্য ওয়াইফ ইজ শেয়ার্ড। আমি যদি মেনেও নিই যে একজনের সাথে বিয়েটা লিগ্যাল বিয়ে, তাহলেও তো ওয়াইফ ইজ শেয়ার্ড। পুলিশকে তারা সরাসরি বলেছে, ম্যাডাম কেন উদ্ধার করলে বলো তো? রাখতে পারবে, আমাকে খাওয়াতে পারবে, পড়াতে পারবে, কেন নিয়ে এলে আমাকে? Alright, once again welcome to the Tea Talkers podcast episode. এবং এই এপিসোডের আজও একজন নতুন অতিথি আমার। সেই অতিথির ডেসক্রিপশন বা তার সাথে আমার কি সম্পর্ক, কিভাবে তার সাথে আমার আলাপচারিতা, সেগুলো না হয় আর একটু পরে বলবো। কিন্তু আজকের এপিসোডের যে মূল উদ্দেশ্য, সেটা কিন্তু সেই একই জায়গায় ফিরে যাওয়া। সেটা হচ্ছে ভালো থাকা, মানুষকে ভালো রাখা, মেন্টাল ওয়েলবিং, মেন্টাল ওয়েলনেস। এবং অ্যাজ ইউজুয়াল আমরা যেটা নিয়ে বরাবর কথা বলেছি, সেটা হচ্ছে মানুষকে আরও সুন্দরভাবে বাঁচতে শেখানোর মূল তাগিদ। আজকে আমার সাথে আমার ভীষণ কাছের একজন বন্ধু, কিন্তু কতটা কাছের সেটা কথোপকথনে তোমরাই বুঝতে পারবে। একইভাবে কোনো একটি টি টকার সেশনে, আমাদের একটি ক্যাফে সেশন হচ্ছিল, সেখানে আমন্ত্রণে ও এসেছিল এবং সেই সূত্রে আলাপ। তারপরে বিভিন্নভাবে আমার মনে হয় সেই দেখার পরে আজকে দেখা হলো সামনাসামনি, তারপরে আর দেখা হয়নি। এর মাঝখানে দেখা হয়নি, কিন্তু অনেকবার কথা হয়েছে ওর সাথে, এবং বিভিন্ন কারণে বিভিন্ন বিষয় আমাদের কথোপকথন হতেই থাকে। কিন্তু এমন বিষয় আমরা কথোপকথন করি যে কথোপকথনটা এখনকার সমাজ মাধ্যমের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বন্ধুরা, আমার সাথে রয়েছে আমার বন্ধু অন্বেষা। অন্বেষা একজন সাংবাদিক, কিন্তু এই সাংবাদিকতার বাইরেও অন্বেষার আরও একটি পরিচয় আছে। প্রথমত অন্বেষা, তোমাকে অনেক ধন্যবাদ আসার জন্য টি টকার্স পডকাস্টে। এই যে এতগুলো বছর ধরে আমরা শুধু যে জিনিসটা করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে বিভিন্নভাবে মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি। তুমিও এসেছো আমাদের ক্যাফে সেশনে, তুমি নিজে দেখেছো আমরা কি করি, এবং তুমি নিজে লিখেছো আমাদের সম্বন্ধে, যেটা তোমার পত্রিকায় বেরিয়েছে, এবং সেটা মানুষ পড়েছে, তারা উপলব্ধি করেছেন আমরা কি করি, এবং বিভিন্নভাবে আমরা তারপরে অনেক সময় কথা বলেছি। কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যে বিষয়ে আজকে আমি তোমাকে পার্টিকুলারলি চাইছিলাম আজকে আমার অতিথি হয়ে, আমার গেস্ট হয়ে, সেটা হচ্ছে তুমি যে বিষয়টি নিয়ে লেখো, সেটা খুব ভীষণ সেন্সিটিভ বিষয়। এবং বিষয়টি এখন আমি ক্যামেরায় বলতে পারি, বিষয়টি এতটাই সেন্সিটিভ যেটা এখনকার দিনে সমাজ মাধ্যমে দাঁড়িয়ে একটু লজ্জারও। লজ্জা তার কারণ আমরা যেখানে বলছি ভারতবর্ষের জিডিপির যথেষ্ট গ্রোথ হয়েছে, আমরা যেখানে বলছি আমাদের পশ্চিমবঙ্গের জিডিপির অনেকটাই কন্ট্রিবিউট করছে কান্ট্রির জিডিপিতে, সেখানে দাঁড়িয়েও আজকের দিনেও আমাদের ঘরের মেয়েরা, বোনেরা, তারা ট্রাফিকিংয়ে যুক্ত হয়ে যাচ্ছে। তারা কোথায় হারিয়ে যাচ্ছে, তারা কিভাবে মানুষের সাথে তাকে বিশ্বাস করে এগিয়ে যাচ্ছে, অথবা কোনো অর্থের
আগেনস্টে, মানে কিছু অর্থের বিনিময়ে তাদেরকে আমরা হারিয়ে ফেলছি। শুধু সাংবাদিক হিসেবে নয়, একজন নারী হিসেবে, একজন মহিলা হিসেবে তুমি কিভাবে দেখো? এই যে মানে আমি যদি একদম আমাদের ঘর থেকে বিষয়টা শুরু করি, ট্রাফিকিংটার পার্টে আমি একটু পরে আসছি। মানে যারা পাচার হয়ে যাচ্ছেন এবং যারা পাচার করছেন, এই ব্যাপারটায় আমি পরে আসছি একটাই কারণে, কারণ দুজনের আর্থসামাজিক অবস্থা বা যদি আমরা সোশিও ইকোনমিক দিক থেকে দেখতে চাই, সেটা কিন্তু একদম এক। কেউ ভিকটিম হচ্ছেন, কেউ ভিক্টিমাইজ করছেন, টোপটা কিন্তু একটাই, অর্থ। সেইটা নিয়ে আমি বিস্তারিত পরে বলবো। আমরা একদম ছোট্টবেলা থেকে যখন আমাদের ঘরে কন্যা সন্তান আসছে, তখন থেকে একটা কন্ডিশনিং এর মধ্যে তাকে আমরা বড় করি। তার যখন ২-২.৫-৩ বছর বয়স, তখন থেকেই কিন্তু তাকে কি ধরনের খেলনা দেওয়া হবে, সে কি ধরনের রঙের জামাকাপড় পরবে, এই কন্ডিশনিং গুলো খুব ধীরে ধীরে হলেও তৈরি হতে থাকে। ফলে একটা সময়ের পরে একটা মাইন্ডসেট তৈরি হয়ে যায় যে মেয়েরা এটা করবে, মেয়েরা এটা করবে না, বা করাটা ঠিক নয়। এইটা আমি আজকে কলকাতা শহরে বসে যেভাবে ব্যাখ্যা করতে পারবো, আমাদের গ্রামাঞ্চলে কিন্তু সেভাবে ব্যাখ্যাটা হয় না। সেখানে কিন্তু ছেলে মেয়ের ফারাকটা আরো অন্যরকম ভাবে দেখা হয়। কিভাবে দেখা হয়? সেখানে কিন্তু ছোট থেকেই, শহরেও বহু পরিবার ওরকম রয়েছেন, সেখানে কিন্তু ছোট থেকেই একটা ব্যাপার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আমাদের ছোটবেলা থেকে কেন, আমাদের মায়েদের ছোটবেলা থেকেও হয়তো যে ছড়াটা সবাই শুনেছে, দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে এক্ষুনি, নিয়ে যাবে তক্ষুনি। এইটা কিন্তু একটা বাচ্চাদের খেলার ছড়া। কিন্তু সেই খেলার মধ্যে দিয়েও কিন্তু একটি মেয়েকে ছোটবেলা থেকে শেখানো হচ্ছে যে তোমার একদিন বিয়ে হবে, মানে বিয়েটা তোমাকে করতেই হবে। এইটাই এবার তুমি একেবারে একটা বিস্তারিত ক্ষেত্রে দেখো। কিভাবে দেখবে? যেই এখন মেয়েদের ১৩-১৪ বছর বয়স হচ্ছে, তারা নিজেরা অনেকে চাইছে বিয়ে করতে। কারণ কি? তারা শাড়ি গয়না পরে সাজতে পারবে, তাদের পড়াশোনা করতে হবে না। এরকম অনেক কিছুই কিন্তু হচ্ছে। তার ফলে এই যে ট্রাফিকিং, যেটার মধ্যে আমি আসবো, গ্রামের মানুষ যাদের হয়তো অতটা আর্থিক সামর্থ্য নেই, বা মানে খুব অল্প সামর্থ্যে অনেকগুলো মানে ছেলে মেয়ে এবং বাকিদেরকে দেখাশোনা করতে হচ্ছে, এই মেয়েদের কিন্তু, বা এই মেয়েদের মা বাবাকে প্রলোভিত করাটা কিন্তু খুব সহজ। তাদেরকে দুটো জিনিস বলা হচ্ছে। একটা হচ্ছে, মেয়েদের ক্ষেত্রে হলে বলা হচ্ছে যে নয় তাকে একটা ভুয়ো প্রেমের ফাঁদে ফেলা হচ্ছে, যেটা সব থেকে কমন এখনো। এবং নয়তো যদি দেখছে একটু কেউ অ্যাম্বিশাস, সে হয়তো একটু ভালো গান গায়, সে নাচতে পারে, বা তার স্ক্রিন অ্যাপিয়ারেন্স খুব সুন্দর, ফটো তুললে খুব সুন্দর লাগে, হাসলে সুন্দর লাগে, তাদেরকে কিন্তু টোপ দেওয়া হচ্ছে বিভিন্ন সিনেমা সিরিয়ালে সুযোগ পাইয়ে দেব। এবার তুমি দেখো, একটা ১২-১৩-১৪ বছরের মেয়ে, কেউ যদি তার সৌন্দর্যের প্রশংসা করে, কেউ যদি বলে যে তোমাকে টিভিতে দেখা যাবে, বা তুমি এই হিরোর সাথে কাজ করতে পারবে, সে কি ভাবছে? যে হ্যাঁ, এটা তো আমার জন্য দারুণ। এবার অনেক সময় হচ্ছে, তারা শুধুমাত্র এইটাতে এতটাই লিওর্ড হয়ে যাচ্ছে এবং এত সুচারুভাবে সেই জালটা বিস্তার করা হচ্ছে, তাদেরকে কিন্তু গ্রাম থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। যেই মুহূর্তে গ্রামের থেকে প্রথম ধাপটা বেরিয়ে গেল, মেয়েটি কিন্তু হাতছাড়া হয়ে গেল। এটা হচ্ছে একটা ধরন। আর একটা হচ্ছে মা বাবাকে বলে।
সেটা কিভাবে? আপনার তো ৪-৫টা মেয়ে আছে। এই তো আপনি সবাইকে দেখাশোনা করতে পারেন না। একে স্কুল ছাড়িয়ে দিতে হয়েছে। আ এর শরীর খারাপ, একে আপনি ঠিকমতো খাবার খেতে দিতে পারছেন না। এত কম ইনকাম। শহরে ভালো কাজ আছে। মাসে, মাসে আপনাকে এত টাকা পাঠাবে, প্লাস ও ভালো থাকবে, খাবে। এমনকি ও যত অবধি পড়াশোনা করেছে তারপরে ওকে স্কুলে পড়াশোনাও করানো হবে। ও প্রাইভেটে পরীক্ষাও দিতে পারবে। কিন্তু সেজন্য দিল্লিতে যেতে হবে কি বোম্বেতে যেতে হবে। কলকাতা শহরে এগুলো হয় না। একজন গরিব মা-বাবা তারা যদি দেখেন যে তাকে বলা হচ্ছে যে মাসে, মাসে মেয়ে বাড়িতে ৫-৭ হাজার টাকাও পাঠাবে কি ৩,০০০ টাকাই পাঠাবে সেটা তো তাদের কাছে অনেক। ফলে তারা কিন্তু হ্যাঁ বলে দিচ্ছে। এবার ৩-৪ মাস পরে যখন টাকাটা আসা বন্ধ হয়ে যাচ্ছে এবং মেয়ের সঙ্গে যোগাযোগটাও বন্ধ হয়ে যাচ্ছে। আর কথা বলা যাচ্ছে না। ফোনে পাওয়া যাচ্ছে না। ফোন করলে বারবার আ এমন কেউ ধরছে যে তার মেয়ের সম্পর্কে কোনো হদিস দিতে পারছে না বা ফোন বন্ধ আসছে না। তখন তারা বুঝতে পারছেন যে যেই বিপদটা ঘটার সেটা ঘটে গেছে। ফলে আর বর্তমানে আমাদের জীবনে বিভিন্ন অ্যাপ এবং মানে Facebook, WhatsApp, Instagram তো আমি ছেড়ে দিলাম। আরো বিভিন্ন অ্যাপ যেগুলো হয়তো আমরা অতটা সবসময় ব্যবহার করি না। এইটুকু আমি বলতে পারি আমার গত ১৫-১৭ বছরের অভিজ্ঞতায় যে প্রত্যেকটা জায়গায় যারা পাচারকারীদের মিডলম্যান হিসেবে কাজ করে বা স্টুজ হিসেবে কাজ করে, তারা কিন্তু প্রত্যেকটা জায়গাতে জাল বিস্তার করে রেখেছে। প্রত্যেকটা জায়গায়। একটা লোকের হয়তো দায়িত্বই হচ্ছে জাস্ট মেয়েটাকে স্পট করা। তার vulnerability আমি তোমাকে একটু থামাই এখানে। তুমি বলছো তাদের জাল বিস্তার করা আছে। তার মানে যদি একটু সুন্দর করে গুছিয়ে বলি, টেকনিক্যালি গুছিয়ে বলি যে তাদের রাডারটা সব জায়গায় ফেলানো আছে। তারা এবং সেটা শুধু রুরাল এরিয়াতে নয়, ইভেন সেমি আরবান এবং আরবানেও। সর্বত্র। তাহলে এই যে র‍্যাকেট, এই র‍্যাকেটটা যদি আ খুব জেনারেলি দেখা হয়, তাহলে মনে হবে ডেফিনিটলি এই র‍্যাকেটটা একটা ভীষণ নেগেটিভ একটা র‍্যাকেট যেখানে দে আর অল ক্রিমিনালস। কিন্তু আমি যদি আরো ডিপ ডাইভ করি, এই র‍্যাকেটে তো এমন কেউও রয়েছেন যারা সিস্টেমের সাথে ডিরেক্টলি যুক্ত। মানে যে সিস্টেম আমাদের অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশনের সাথে সরাসরি যুক্ত কিনা বলতে পারবো না। কিন্তু প্রথমেই বলি ট্রাফিকিং সম্পর্কে বলতে গেলে প্রথম যে কথাটা বলা হয়, ট্রাফিকিং হচ্ছে বিশ্বজনীনভাবেই বা ওয়ার্ল্ড ওয়াইড ভাবেই অর্গানাইজড ক্রাইম, সংগঠিত অপরাধ। হুম। কেন সেটা বলা হচ্ছে? কারণ একজনকে ট্রাফিক করতে অন্তত ৪ টে হাত বদল হয়। একা কেউ চাইলে পরে কাউকে ট্রাফিক করে বার করতে পারবে না। সেইটা কিন্তু শুরু হচ্ছে ওই যে পয়েন্টটা বললাম, যখন এতটা আ অ্যাপ এবং অ সামাজিক মাধ্যমের রমরমা ছিল না, তখন ব্যাপারটা ইন পারসন হতো। এখন অনেকটাই সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোলড হয়। vulnerability স্পট করা, কাকে আমি ট্যাপ করব। ও মাই গড! এটা আগে হতো যখন আমাদের সাদা কালো ফোন ছিল, তখন হতো মিসড কলের মাধ্যমে। কন্টিনিউয়াস মেয়েটির নাম্বার থেকে ধরুন আ আ যেই দোকান থেকে ও রিচার্জ করা, তখন ৳১০ ৳১২ রিচার্জ করানো যেত। ওই নম্বর লিখে রাখতে হতো দোকানের খাতায়। সেখান থেকে ফলো করে নাম্বারগুলো পিক আপ করে নিত ১ম এ। নিয়ে এবার আননোন নাম্বার থেকে যদি আপনার কাছে কন্টিনিউয়াস মিসড কল যেতে থাকে, একটা সময় কি মনে হবে নিশ্চয়ই এমন কেউ ফোন করছে যার কোনো দরকার আছে, কারণ বারবার ওই নম্বরটা থেকেই মিসড কল আসছে। তুমি তখন ফোনটা স্বাভাবিকভাবেই ধরবে। দ্যাট ইস দ্য ফার্স্ট ট্যাপিং। ওকে। এবার মেয়েটির সঙ্গে কথা বলতে, বলতে বন্ধুত্ব তৈরি করা, স্কুলের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকা, আজকে একটা ছোট্ট চকলেট কিনে নিয়ে যাওয়া, কালকে মেলায় নিয়ে যাওয়া। বলতে, বলতে যেই মুহূর্তে মেয়েটি মোল্ডেড হয়ে গেল, এটা আমি বলছি মানে এই ট্রান্সফরমেশনটা কিন্তু উইদিন 8 to 9 ইয়ার্স ঘটেছে। এটা কিন্তু আমি বহু পুরনো যুগের কথা বলছি এরকমও নয়।
যেই মুহূর্তে হয়ে গেল ওই প্রথম জনের কাজ কিন্তু ওখানে শেষ। ওখানে শেষ। এর পরেরটা হচ্ছে একে ট্রেনে তুলে দিয়ে শিয়ালদা হোক হাওড়া হোক মানে ট্রেনে ওঠা অবধি ইনি থাকবেন বা এই লোকটা থাকবে, থাকার পর কিন্তু সে ভিড় স্টেশনে হারিয়ে যাবে। মেয়েটাকে তখন আরেকজন হ্যান্ড কেউ ওভার করা হলো। অলরেডি, ও খুঁজে পাচ্ছ না, আচ্ছা হ্যাঁ একে তো আমি চিনি, চলো আমার সঙ্গে চলো, আমার কাছেই টিকিট আছে, তোমরা তো দিল্লি যাবে। এবং ততক্ষণে সারাদিনে কিছু খেয়েছো, কিছু খাওয়া দাওয়া হয়নি তো, এমন কিছু মিশিয়ে এমন কিছু খাওয়ানো হচ্ছে যাতে সে সারাক্ষণটা ঝিমিয়ে থাকছে। তুমি ট্রেনে উঠে যদি বসে, এমনকি অনেক সময় অনেক নেটওয়ার্ক তো থাকে যে ট্রেনে গিয়ে সার্চ করছে যে এখানে ট্রাফিক হচ্ছে এরকম খবর পেয়ে, সে তো কিছু বলতেই পারবে না, মেয়ে তো ঝিমোচ্ছে বসে, ঘুমোচ্ছে, তোমার কি দেখে সন্দেহ হবে সে একা আছে কিনা, তার সাথে কোনো লোক আছে কিনা, তোমার তো সেই সেই স্কোপটাই রাখছে না। এইটা আমি বলছি 2013-14-15 সালের ঘটনা। এখন এই মোডাস অপারেন্ডিটাও বদল হয়ে গেছে। এখন পুরো ট্যাপিংটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখন আর মেয়েদেরকে অ্যাকম্পানি করতে সঙ্গে কেউ যায় না, তাদেরকে এখন বলা হয় যে মোবাইলে টিকিট পাঠিয়ে দিচ্ছি, তুমি এখানে চলে এসো। ফলে কাজটা আরো ডিফিকাল্ট হয়ে গেছে। মেয়ে তো একা একা যাচ্ছে, কার সন্দেহ হবে, কিসের জন্যই বা সন্দেহ হবে? সে যখন সেই ডেস্টিনেশনে গিয়ে পৌঁছচ্ছে তখন বুঝতে পারছে আমি যার সাথে এতদিন কথা বলেছি এ তো সে নয়, বা যার সাথে কথা বলেছি সে আমার সাথে যেমন ভাবে কথা বলতো আজকে তো তেমন ভাবে কথা বলছে না। বিপদের আশঙ্কাটা যখন থেকে শুরু হচ্ছে, তারা যতক্ষণে বুঝতে পারছে আমি বিপদে পড়েছি, ততক্ষণে অ্যাকচুয়ালি আর কিছু কারোর করার থাকছে না। ড্যামেজ এইবার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার। অ্যাডমিনিস্ট্রেশনের সরাসরি যোগাযোগ আছে না নেই আমি বলবো না, কারণ আমাদের পশ্চিমবঙ্গে আমি এটুকু বলতে পারি বেশ কয়েক বছর আগে, সেটাও বোধহয় এরকম 15-16 সালই হবে, চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে রয়েছেন এবং আরো আরো মানে আমার এক্সাক্ট এটা মনে নেই, সম্ভবত চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং এই ধরনের বিষয়গুলো নিয়ে দেখাশোনা করেন এরকম একজন অফিসিয়ালকে মানে ট্রাফিকিং এর জন্যই অ্যারেস্ট করা হয়েছিল। তো সেটা ছাড়া কিন্তু সরাসরি অ্যাডমিনিস্ট্রেশনের যোগ আছে এরকম ব্যাপার নয়। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে একটা মানে কথাটা শুনতে খুব মজা লাগবে, সেটা হচ্ছে ট্রাফিকিং এ তো টাকাটা প্রচুর, হুম। এই টাকাটা কিন্তু সিস্টেমিক টাকা, টাকাটা কিন্তু ইলিগাল টাকা নয়। টাকাটা যখন সার্কুলেট হচ্ছে সেটা কিন্তু সবসময় ব্ল্যাক মানি হিসেবে সার্কুলেট হচ্ছে না। হিয়ার কামস দ্য মিউল অ্যাকাউন্টস as well as the total network of human trafficking. হিউম্যান ট্রাফিকিং এ আমি যদি আমাদের ভারতীয় মুদ্রায় বলতে চাই, 2024 সালে লাস্ট ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন লাস্ট ডেটা বের করেছে যে হিউম্যান ট্রাফিকিং থেকে প্রফিট কত। সেই সংখ্যাটা হচ্ছে আমেরিকান ডলারে বলতে গেলে $236 বিলিয়ন। ও মাই গড, কি বলছো? আর হ্যাঁ, আর ভারতীয় মুদ্রায় বলতে গেলে 20 ট্রিলিয়ন টাকা। ট্রিলিয়ন মানে হচ্ছে একের পেছনে আপনাকে আরো 12খানা শূন্য বসাতে হবে। এই হিসেবটা আমরা কেউ আসলে, আমাদের মতন সাধারণ মানুষ যারা, আমরা আসলে অঙ্কটাই করতে পারবো না ঠিক করে, এক্স্যাক্টলি কতটা হলে ট্রিলিয়ন হচ্ছে, কতগুলো শূন্য বসালে পরে এই ট্রিলিয়নটা বোঝা যায়। লক্ষ কোটি, ট্রিলিয়ন মানে হচ্ছে লক্ষ কোটি। এবার 20 লক্ষ কোটি টাকা 2024 মে মাসের ডেটা বলছে গ্লোবালি হিউম্যান ট্রাফিকিং এর প্রফিট। এবার আপনি মানে এবার তুমি ক্যালকুলেট করে দেখো যে এই পুরো টাকাটা তো ব্ল্যাক টাকা হিসেবে সার্কুলেট করানো সম্ভবই নয়, না, ইম্পসিবল। ইম্পসিবল। সেই জন্যই বললাম যে টাকাটা কিন্তু যখন সার্কুলেট হচ্ছে সেটা কিন্তু পুরোটা ইলিগাল চ্যানেলে হচ্ছে না। কেন হচ্ছে না?
খুব সহজ। প্রথম কথা হচ্ছে, তুমি ধরো কারোর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করলে, কথার কথা আমি বলছি, সেখানে হয়তো তুমি একজন ইন্ডিভিজুয়াল আর একজনের যার নামে ট্রান্সফার করছো, ধরো সে মেয়েটির মা বা বাবা, তার হাতে হাতে ক্যাশ দিতে পারছি না, আমি টাকা ট্রান্সফার করে দিলাম ব্যাংক অ্যাকাউন্টে, এটা তো লিগ্যাল ট্রানজাকশন। ঠিক। ওকে যেখানে কাজে দিয়েছি তারা আমাকে এই টাকাটা দিয়েছে, আমি এখান থেকে আমাদের এখান থেকে এটা আপনাকে দিয়ে দিলাম, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়ে গেল। এই যে টাকাটা সে যে ট্রান্সফার করছে সেটা যে মেয়ে বিক্রির টাকা, সেটা তো আমরা জানছি না। সে তো টাকাটা ক্যাশে পেয়েছে, সে যতটুকু ট্রানজাকশনটা তার বাড়িতে করছে বা অন্যভাবে কাজে লাগাচ্ছে, সেটা কিন্তু লিগ্যাল টেন্ডারিং হচ্ছে। এখানে এখানে কারোর কিছু বলারই নেই। এবং যখন বাবা মাকে জিজ্ঞেসও করা হচ্ছে যে এটা কোথা থেকে, এটা মেয়ের চাকরির টাকা, ও মাইনা পেয়েছে, স্যালারি পেয়েছে। মেয়ের তো নিজের ওখানে অ্যাকাউন্ট নেই, অন্যের অ্যাকাউন্ট থেকে পাঠিয়েছে। এখানে তো তোমার ততক্ষণ পর্যন্ত সন্দেহ হবে না যতক্ষণ পর্যন্ত না মেয়েটি নিজে বলছে বা এমন কোনো জায়গা থেকে মা বাবা বা অভিভাবকদের সন্দেহ হচ্ছে যে সে কোনো বিপদে পড়েছে। কিন্তু সেটা তো হচ্ছে মিনিমাম 6 মাস পরে, কারণ 3-4 মাস তো রেগুলার টাকা আসছে, তারপরে হতেই পারে 1 মাস কোনো কারণে পাঠাতে পারেনি, হতেই পারে কোনো কারণে যোগাযোগের অসুবিধা হচ্ছে সেই জন্য ফোনে কথা বলতে পারছি না। কিন্তু যখন দেখছে যে যার হাতে মেয়েকে পাঠিয়েছি, যেখানে পাঠিয়েছি, কোথাও থেকে আর কোনো খবর নেই, তখন আমরা জানতে পারছি বা বুঝতে পারছি যে মেয়েকে এমন কোথাও পাঠানো হয়েছে যেখান থেকে মেয়েকে চাইলেই ফিরে পাওয়া যাবে না। আচ্ছা, আমি আরেকটু ডিপ ডাইভ করি এখানে। ধরো একটা কোনো অচিনপুর একটি গ্রামের নাম, সেই গ্রামের থেকে 3টি মেয়েকে টার্গেট করা হয়েছিল এবং তাদেরকে তুলে নেওয়া হলো এবং সেখান থেকে তাদেরকে পাচার করে দেওয়া হলো। যারা করছেন তারা কি ওই গ্রামে আরও টার্গেট করবেন, নাকি ওই 3টে করে দে ফরগেট দ্যাট ভিলেজ, ওই গ্রামে আর করবে? না না না, এটা পুরোটাই হচ্ছে একটা চেইন সিস্টেম। 3টে মেয়েকে প্রথম কথা তো একসঙ্গে টার্গেট করবে না। বেশ। এটা এটা কিভাবে ফাংশন করে আমি বলছি। ধরো গ্রামের নাম অচিনপুর, সে জুঁই বলে একটি মেয়েকে তারা অনেকদিন থেকে স্পট করে রেখেছে যে একে আমাকে এখান থেকে বের করতে হবে। সেই কাজটা সাকসেসফুলি হয়ে গেল। 3-4 মাস পর্যন্ত তো জুঁই টাকা পাঠাচ্ছে বা জুঁইয়ের হয়ে কেউ টাকাটা পাঠাচ্ছে, ততক্ষণে তারা সেকেন্ড একজনকে গিয়ে ট্যাপ করছে। তার মানে ওই জুইয়ের রেফারেন্স দিয়ে আরেকজনকে বলছে যে, রেফারেন্স দিয়ে না, গ্রামে তো খুব সহজে একজনের কথা আরেকজন জানতে পারে। হ্যাঁ হ্যাঁ, তারা তো জানছে যে হ্যাঁ এই তো মেয়েকে বাইরে পাঠিয়েছে, তো ভালো আছে, ফলে আমার মেয়েটা গেলে তো কোনো ক্ষতি নেই, বা এই তোর বাড়ির মেয়ে গেছে, তো টাকা পাঠায় নিয়মিত। এইটা হচ্ছে সেই প্রথম রাতে বেড়াল মারার মতন ব্যাপারটা। তোমাকে মানে যতক্ষণে সন্দেহ তৈরি হবে তার মধ্যে তোমার যতগুলো ট্যাপিং করবার করে ফেলতে হবে, তারপর তুমি 8-9 মাস 1 বছর হাওয়া হয়ে যাবে সেখান থেকে, তারপরে তুমি আবার ফিরে আসবে। কি তুমি নিজে ফিরে এলে না, তোমার বদলে আরেকজন কেউ এলো, তোমার নেটওয়ার্কেরই তো অন্য একজন এলো এসে একইভাবে। এবং এটা একটা অদ্ভুত ব্যাপার, এটা আমি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলতে পারি। তুমি যদি প্রত্যন্ত গ্রামে হিউম্যান ট্রাফিকিং নিয়ে গিয়ে কথা বলো, সেখানকার মা বাবা মেয়েরা ছেলেরা সবাই সবকটা টার্ম জানে যেটা শহরের ছেলেমেয়েরা জানে না। কি বলছো? হ্যাঁ, অ্যাওয়ারনেস এখন এতটাই রয়েছে, তারপরে হচ্ছে কিন্তু তারা কিন্তু ট্যাপড হচ্ছে। কেন হচ্ছে? দুটো কারণ। একটা তো হচ্ছে দারিদ্র, সেটা নিয়ে কিছু মানে অ্যাকচুয়ালি সেইটা দিয়ে সব ব্যাখ্যা করাটাও আবার ঠিক হবে না, সেটা কেন ঠিক হবে না আমি বলছি, কিন্তু দারিদ্র ডেফিনিটলি একটা মেজর পয়েন্ট। আরেকটা হচ্ছে যেটাকে আমরা সেই অর্থে ভোগবাদ বলি বা কনজুমারিজম বলি। কিচ্ছু না, তুমি সুন্দরবনের একটি গ্রামের একটি মেয়েকে অত্যন্ত দামি ব্র্যান্ডের একটা লিপস্টিক প্রেজেন্ট করলে, সেই লিপস্টিকটার দাম হয়তো বাজারে 450 টাকা,
সে কোনোদিন ওই 60 টাকা দামের যে দোকানে ছোট্ট ছোট্ট মিনি মিনি লিপস্টিক গুলো পাওয়া যায় সেটা ছাড়া ব্যবহারই করেনি। তো তুমি টুকটাক মাসে একটা কি ৩ মাস পরে তুমি একটা সুন্দর গলার হার আর একটা কানের দুল, কোনো একটা প্রেশাস কিছু আনলে, যেটা তার কাছে ভীষণ প্রেশাস, সে কোনোদিন পুঁতির মালা ছাড়া পরেইনি। এইভাবে লোক মানে আকর্ষণটা তৈরি হচ্ছে। তো তুমি এগুলো কোথা থেকে আনছো? তুমি যখন জিজ্ঞেস করছো, তোমার রাস্তাটা খুলে যাচ্ছে, এই তো আমি বাইরে কাজ করি, যাবি আমার সাথে ওখানে, ওখানে আমার সাথে থাকবি, থাকলে তো এরকম সবসময়ই পাবি, তুই এখানে কি পাস? তার আগ্রহ জন্মাচ্ছে। আমি এবার একটা 12, 13, 14 বছর 15 বছরের মেয়ে, তাদের তো অ্যাডোলেসেন্ট তো শরীরে মনে নানা রকম পরিবর্তন হওয়াটা খুব স্বাভাবিক। এবং তাকে যখন বলছে তোকে সাজলে এত সুন্দর লাগে, তোর জন্য আমি এত দামি দামি জিনিস কিনে আনছি, কি আমার সাথে গেলে আমাকে বিয়ে করবি, আমার সাথে গেলে আমি এই তো আমি বোম্বেতে থাকি, জানিস তো এই 2 পা হাঁটলে পরেই শাহরুখ খানের বাড়ি, কত বড় বাড়ি। এবার আমাকে ভালোবেসে সে জিনিসপত্র এনে দিচ্ছে, সে বোম্বেতে থাকে, শাহরুখ খানের বাড়ি দেখেছে, তার গল্প করছে, তার ছবি দেখাচ্ছে। তা আমি এখানে থেকে রোজ দুবেলা খেতে পাই কিনা তার নেই ঠিক। স্কুলে যখন মিড ডে মিল যেদিন পাচ্ছি পাচ্ছি, যেদিন পাচ্ছি না সেদিন হয়তো খাওয়াই জুটছে না। আমি এখানে থাকবো কেন? এইটা হচ্ছে আরেকটা। এটা কিন্তু নট নেসেসারিলি পুরোটা পভার্টি। এটা কিন্তু একটা এইগুলোর আর্জ। প্রতি একটা আকর্ষণ তৈরি করে দেওয়া, যাতে সে হয়তো এর হাতে হয়তো হাত খরচের টাকাটুকু হয়তো তার মা-বাবা দিতে পারে, বা তাদের সংসারটা হয়তো মোটামুটি চলে যায়। কিন্তু দামি জিনিস দিতে পারে না। আচ্ছা, তুমি মানে তোমাকে ধরো শুধুমাত্র সাংবাদিক হিসেবে তুমি যে এদেরকে নিয়ে লিখছো সেটা তো নয়, তোমার অনেক রিসার্চও করতে হয়েছে এই এই পুরো চেনটা নিয়ে। তোমার অপর প্রান্তে কি মনে হয়, যেখানে এরা আলটিমেটলি গিয়ে ল্যান্ড করছে, যেখানে এরা পৌঁছচ্ছে, সেখানে এদের রিকোয়ারমেন্টটা কেন? সেখানে কি শুধুমাত্র মিটিং সেক্সুয়াল আর্জ, নাকি তার বাইরেও কিছু আছে? না, ট্রাফিকিং কিন্তু অনলি ফর সেক্সুয়াল এক্সপ্লয়টেশন নয়, কখনোই নয়। ট্রাফিকিং এর যদি তুমি ওয়ার্ল্ড ওয়াইড ফিগার দেখো, এমনকি ইন্ডিয়ান ফিগারও যদি দেখো, ফোর্সড লেবার কিন্তু হচ্ছে 1 নম্বরে। সেটা কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে হয়, ছেলেদেরও হয়। বন্ডেড লেবার সিস্টেম যেটাকে আমরা বলি, মানে দাস শ্রমিক, আটকে রেখে কাজ করানো, অত্যন্ত সামান্য মজুরি দেওয়া, একবেলা খেতে দিল না। যদিও আমার এখানে বলতে কোনো বাধা নেই, আমাদের কোনো সরকারই স্বীকার করতে চায় না যে এখানে দাস শ্রমিকের এখনো অস্তিত্ব আছে বলে। এখানে মানে দাস শ্রমিক আমাদের দেশ থেকে এমনিতে অ্যাবলিশনের ব্যাপারটা 1976-এ এসেছিল, কিন্তু তারপরে 50 বছর হয়ে যাওয়ার পরেও সেটা আছে, সেটা ভীষণভাবে রয়েছে, কিন্তু শুধু আমরা দেখতে পাই না বা দেখতে চাই না, সেদিকটায় আমি যাচ্ছি না। ট্রাফিকিং এর একটা মেজর কারণ কিন্তু এইটা, বন্ডেড লেবার। কিন্তু এইবারে আমি একটা অঙ্ক বলবো। তুমি যদি দেখো 100 জনের মধ্যে 73 জন ট্রাফিকড হচ্ছে কিন্তু বন্ডেড লেবারের হিসেবে, কিন্তু বাকি 27% থেকে বাকি যে 27 জন তারা হচ্ছে সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের জন্য, এবং তারা মোস্টলি মেয়েই ধরে নেওয়া যায়, 10 জনে 9 জনই মেয়ে। এই 27% থেকে এই যে তখন 20 ট্রিলিয়ন টাকার অঙ্কটা বললাম, এই 27% থেকে টাকার অঙ্কটা ইনকাম হচ্ছে কিন্তু 79%। ওই জন্য বললাম একটা কঠিন অঙ্ক বলবো। ফলে লেবার ট্রাফিকিং বেশি, সেক্স ট্রাফিকিং তুমি যদি ক্রাইমের খাতায় দেখতে চাও তাহলে আমরা দেখব 100 জনে 27 জন মাত্র সেক্স ট্রাফিকিং এর শিকার, বাকি সব লেবার ট্রাফিকিং। কিন্তু সেক্স ট্রাফিকিং থেকে জেনারেট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড $236 বিলিয়ন মধ্যে
$180 বিলিয়ন। একটা সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের জন্য টোটাল ওই ট্রাফিকার্স গ্যাং এর ইনকাম হয় $10,000 My goodness, কি মেয়ে বলছো? প্রতি। হ্যাঁ, একদম। এটা কিন্তু সরকারি হিসেব, এগুলো কিন্তু কোনোটাই আমার মন গড়া হিসেব না, এটা একেবারে আইএলওর দেওয়া হিসেব, এবং তারা প্রত্যেকটা স্প্লিট করে দেখিয়েছে। তার মধ্যে ফার্স্ট হচ্ছে সেন্ট্রাল এশিয়া, আমাদের এই সাউথ এশিয়ান ব্লকে সামান্য একটু কম, ওখানে ওখানে যদি 80% হয়, আমাদের এখানে অ্যারাউন্ড 67%। এই ফলে বুঝতে পারছো যে একটি মেয়েকে যদি সেক্স ট্রাফিকিং এর জন্য কেউ বের করতে পারে লেবার ট্রাফিকিং এর বদলে, তার প্রফিট মার্জিন কতটা বাড়ছে। ফলে তার প্রতি এই ইনভেস্টমেন্টটা সে কেন করবে না? সে তো জানে অতি সহজে টাকা উঠে আসছে। এটা একটা। সেকেন্ড হচ্ছে, এটা শুধু আমাদের দেশ বা রাজ্য বলে না, অ্যাক্রস ওয়ার্ল্ড ট্রাফিকিং এর জন্য শাস্তি পাওয়া, দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া ভীষণ কম। এটা কেন? মানে এটা কি এই জন্য যে তাদেরকে আইডেন্টিফাই করা যায় না, নাকি আইডেন্টিফাই করার পরে তাদেরকে দোষী সাব্যস্ত করা যায় না, নাকি? আইডেন্টিফাই করা যায়, কিন্তু এখানে আমি আমাদের দেশের উদাহরণটাই দিই। ধরো আমি এই যে বললাম যে তোমার তো অন্তত 4 জনের হাত বদলের পর তুমি ট্রাফিকড হচ্ছ, হয়তো তাকে অ্যারেস্টও করা হলো, সে তো একজনকে অ্যারেস্ট করা হলো, বাকিরা তো ঘুরে বেড়াচ্ছে। একটা থ্রেট, একটা টাকা, হাতে তো অনেক পয়সা, কেস তুলে নাও, তোমাকে এত টাকা দেব। এবার যেগুলো পভার্টি ড্রিভেন ট্রাফিকিং, শুধুমাত্র দারিদ্র্যের জন্য যাদেরকে ট্র্যাপ করা সহজ হয়েছে, তাদের মা বাবা কি তাদের পরিবারের লোককে যদি বলে যে 5 লাখ টাকা দেবো, কেসটা জাস্ট তুলে নাও, তুমি তার এগেনস্টে সাক্ষী দিতে যাবে? কজন যাবে? যাবে, নিশ্চয়ই যাবে, কিন্তু কজন যাবে? এটা একটা। 2 নম্বর হচ্ছে, ট্রাফিকারকে অ্যারেস্ট করা হলো, তাকে যখন টিআই প্যারেড, মানে যেখান থেকে দোষীকে চিহ্নিত করতে হয় যিনি অভিযোগ করছেন তাকে, টিআই প্যারেডে একই রকম বা কাছাকাছি দেখতে অনেকগুলো লোককে দাঁড় করাতে হয়, তার মধ্যে থেকে একজনকে পয়েন্ট আউট করতে হয় যে হ্যাঁ এই লোকটি। সেই মেয়েটি হয়তো একটা 8 মাস 9 মাস কি 2 বছর 4 বছর ট্রমার মধ্যে কাটিয়ে সবে বেরিয়েছে, ট্রাফিকার ধরা পড়েছে, 3 দিনের মাথায় টিআই প্যারেডে ডাকলো, সে কাকে চিনতে পারবে? তার তো সবাইকে একই রকম মনে হবে। একদম। এবার সেই সার্ভাইভার যদি চিনতে না পারে, তাহলে প্রথমেই ব্যাপারটা আর টিকছে না, সার্ভাইভার তো চিনতেই পারেনি। আরে সার্ভাইভার কেন চিনতে পারছে না সেটা নিয়ে কিন্তু আমরা ভাবছি না, তার মেন্টাল হেলথের অবস্থাই নেই যে সে তখন কাউকে পয়েন্ট আউট করবে যে এই লোকটা আমাকে এখান থেকে বের করে নিয়ে গেছিল, বা মানে দিল্লি থেকে আমাকে জিবি রোড বা দিল্লির যেটা যৌনপল্লী সেখানে নিয়ে গিয়েছিল এই লোকটা। সেটা তার পক্ষে, তার তখন মানসিক অবস্থা 3 দিন কেন 3 মাসেও সেটা তৈরি হবে না। ফলে তোমাকে সেই সুযোগটা দিতে হবে। আনফরচুনেটলি এইভাবে বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া বা এইভাবে তদন্ত করা খুব এক্সেপশনাল কেস ছাড়া আমাদের রাজ্যে নেই, দেশেও নেই। মানে দিস ইজ ভেরি আনফরচুনেট। এবং আমি তোমাকে বলছি যে আমি কিন্তু যে ট্রাফিকিং নিয়ে প্রথম থেকেই ভীষণ সচেতন ছিলাম এরকম না। আমার কিন্তু এই বিষয়টা সম্পর্কে ধারণা হয়েছে 2013 সালে, আমি যখন প্রথম সার্ভাইভার একজনকে ইনফ্যাক্ট রেস্কিউ করতে যাই। আমাকে আমার বস বলেছিলেন, এই তুই জানিস পাচার হয়? কি পাচার হয়? টিয়া পাখি পাচার হচ্ছে, কচ্ছপ পাচার হচ্ছে, আমি তো এসবই বলেছি। আমার মুখের দিকে তাকিয়ে উনি তখন, আমার এখন ওই ডায়লগটা মনে আছে, আমার মুখের দিকে তাকিয়ে বলছে, আর মানুষ? আনলাম মানুষ পাচার হয়? দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপ্রেশন। এবার উনি প্রথমে ভেবেছেন আমি মজা করছি, তখন আমাকে বলছে তুই কি সত্যিই জানিস না? আছি না, মানে আমি সত্যিই জানি না, আপনি কি বলছেন বলুন তো, কি মানুষ পাচার হয়? মানে মানুষ পাচার হয়ে কোথায় যায়? মানে he was in shock for a different reason, I was in shock for a different reason, কিন্তু both were in shock.
উনি তখন আমাকে বললেন, তুই দিল্লি চলে যা, কালকে একটা রাজধানী টিকিট কাট, কেটে 1 মাস ওখানে থাক, কিচ্ছু লিখবি না, কিচ্ছু করবি না, তোকে একজনের নম্বর দিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে শুধু যোগাযোগ করবি, আর কিচ্ছু করতে হবে না। তুই 1 মাস পরে ফিরে এসে আমাকে বল তুই কি দেখলি আর কি বুঝলি। মানে দ্যাট ওয়াজ দ্য আই ওপেনার অ্যাকচুয়ালি। তো তুমি কি দেখলে দিল্লিতে গিয়ে? আমি প্রথম যখন যার সঙ্গে যোগাযোগ করলাম, তখন আমি বলছি, মানে আমি তো এই সময়ের সাংবাদিক, আমাদের সেই সময় কাগজটা জাস্ট লঞ্চ হয়েছে এবং সেটা টাইমস গ্রুপের কাগজ হওয়ায় আমাদের যেটা টাইমস ফাউন্ডেশন, সেখান থেকে এই যে হিউম্যান ট্রাফিকিং নিয়ে একটা বিরাট এফোর্ট তখন নেওয়া হয়েছিল যে এটা সম্পর্কে অ্যাওয়ারনেস জেনারেট করতে হবে। এটা আমি 2013-র কথা বলছি, তখন কিন্তু এইমাত্র অ্যাওয়ারনেস ছিল না। এবং সেই সময় সেখানকার যারা বস তারা প্রত্যেকেই চেয়েছিলেন যে নতুন কাগজ এটা নিয়ে খুব বিস্তারিতভাবে লেখা হোক। তার একটাই কারণ বাংলা তখন ছিল সোর্স পয়েন্ট, এখন কিন্তু বাংলা হচ্ছে সোর্স, ডেস্টিনেশন, ট্রানজিট। Oh, is it? হ্যাঁ, সেটাতে আমি আসছি। সেই সময় ছিল শুধু সোর্স পয়েন্ট, বাঙালি এবং বাংলার মেয়েদেরকে শুধু বের করে নিয়ে যাওয়া হতো দিল্লি, পুনে, মুম্বাই, এই 3টে ছিল ডেস্টিনেশন। তখন কাজটা মানে মানে বলতেও খারাপ লাগবে, শুনতেও খারাপ লাগবে, কিন্তু তখন কাজটা আমাদের পক্ষে অনেক ইজিয়ার ছিল যে এখান থেকে এখানেই নিয়ে যাবে। এখন তুমি কল্পনাও করতে পারবে না, মানে কোভিড এর পরের থেকে যেটা হয়েছে সেই ব্যাপারটা আমি পরে বলছি। এবার আমি যার সঙ্গে গিয়ে দেখা করলাম, তিনি একজন এনজিওর আমাকে বলল যে আমরা কালকে একটা রেডে যাব, জলপাইগুড়ির একটা মেয়ে আছে, যাবে? আমি কিন্তু তাকে চিনিও না। এবার তখন আমারও বয়স কম, তখন একটা অন্যরকম মানে অ্যাডভেঞ্চারের ইচ্ছা, এবং সেটা হচ্ছে জাস্ট পোস্ট নির্ভয়া দিল্লি। রাত্রিবেলা একা একা ঘুরে বেড়াই, দেখতে যাই কোথায় কি হচ্ছে, এরকম ব্যাপার আর কি। তা আমি তখন বললাম হ্যাঁ যাব। সেটা হচ্ছে 2013 সালের বোধহয় সম্ভবত 15 বা 16 সেপ্টেম্বর। যথেষ্ট গরম, প্যাচপ্যাচে গরম। জলপাইগুড়ি থেকে একটি মেয়েকে হরিয়ানার একটা মানে একেবারে ভীষণ একটা প্রত্যন্ত গ্রামে নিয়ে আসা হয়েছিল। ফোর্সড ম্যারেজ। হরিয়ানায় তো মেয়ে পাওয়া যায় না। 70,000 টাকায় মেয়েটাকে কিনে নিয়ে এসেছিল। কিভাবে? সেটা হচ্ছে মেয়েটির ভাই কথা বলতে পারতো না, সে কথা বলতে পারবে, হরিয়ানাতে একজন বাবাজি আছে, এই বলে তাকে নিয়ে আসা হয়েছিল। নিয়ে এসে ভাইকে মেরে পিটে ওখান থেকে সরিয়ে দিয়ে মেয়েকে নিয়ে চলে আসে এবং যেই 70,000 টাকায় ডিল হয়েছিল সেটা হয়ে যায়। এবার আলটিমেটলি যখন মেয়েটির বাড়ির লোক বুঝতে পারে এবং এই যে ছেলেটি, যাকে বলবো একটাই কাজ তারা করেছিল, সেটা হচ্ছে ছেলেটাকে আবার বাংলায় ফেরার ট্রেনেই তুলে দিয়েছিল, সেজন্য ছেলেটা ফিরতে পেরেছিল। ফলে তার মেয়েটির বাড়ির লোক বুঝতে পারে যে একটা ভয়াবহ কোনো বিপদ ঘটেছে, কারণ তারা তো বাবাজি সারিয়ে দেবে বলে সেই আশায় মেয়েকে পাঠিয়ে দিয়েছিল সেখানে। সেটা তো বুঝতে পারছে যে পুরোটাই মিথ্যে। তখন যখন পুলিশে খবর দেয় এবং পুলিশ থেকে, এবার তুমি এটা জানবে যে কোনো রেস্কিউ অপারেশনে একজন এনজিও পারসন বা কোনো এনজিওর থাকাটা কিন্তু মাস্ট। রাইট। এটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টেও এটা রয়েছে। ভার্ডিক্ট, হ্যাঁ। হ্যাঁ। তো সেরকমই একটি এনজিও, তাদের সাথে আমি রেস্কিউতে যাই। তুমি বিশ্বাস করবে না, আমাদের দিল্লি থেকে হরিয়ানার ওই গ্রামটাতে পৌঁছতে প্রায় 3.5 ঘন্টা মতন লেগেছিল। আমি ওই যে বিরাট রাস্তা এবং চারপাশে ক্ষেত, আমার বয়সী তো ছেড়ে দাও, কোনো ইয়াং মেয়ে আমি একজনকেও দেখিনি। মানে আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে নয় অল্প বয়সী ছেলে, আর নয়তো যারা খেতে কাজ করছেন সেরকম। আর যে 2-1 জন রয়েছে তাদের প্রত্যেকের বয়স অন্তত 60-65-র ওপরে মহিলা। মানে আমার ফার্স্ট প্রশ্নই ছিল যার সঙ্গে আমি গিয়েছিলাম, আনলাম এখানে কোনো মেয়ে নেই? তখন বলল না। আনলাম এখানে কোনো মেয়ে নেই? বলল না, এইসব গ্রামে কোনো মেয়ে থাকে না, সেই জন্যই তোকে নিয়ে এসেছে। এই যে নিয়ে এসেছে, আলটিমেটলি সেখানে যখন আমরা গিয়ে পৌঁছলাম, মানে
লোকাল পুলিশকে সবার শেষে জানানো হয়েছিল, কারণ লোকাল পুলিশের থেকে অনেক সময় অনেক খবর লিক হয়ে যায়। সেটা সমস্ত স্টেটেই হয়, সেটা কোনো পার্টিকুলার স্টেট স্পেসিফিক আমি বলছি না। 2 গাড়ি পুলিশ প্লাস আমরা গিয়ে পুরো বাড়ি ঘিরে ফেলে মেয়েটিকে, যখন মেয়েটির দিদি আমাদের সাথে গিয়েছিলেন, দিদি এবং জামাইবাবু, যখন ঘিরে ফেলা হচ্ছে তখন তুমি নিশ্চয়ই জানো যে হরিয়ানায় খাপ পঞ্চায়েত একটা ভীষণ ব্যাপার। খুব স্ট্রং। শুধু স্ট্রং নয়, পুরো খাপ পঞ্চায়েতের যত মেম্বার্সরা রয়েছে পুরো আমাদেরকে এসে ঘিরে ধরে যে এখান থেকে বেরোতে দেওয়া যাবে না, ইয়ে তো हमारा घर का बहू है, इसको उठा के कहाँ पे ले जा रहे हो, इसको तो हम 70,000 से खरीदा है বলছে। কিন্তু আরে 70,000 টাকায় কিনেছো, আবার বলছো বাড়ির বউ। हाँ तो क्या है, इधर लड़कियां नहीं मिलती है इसलिए खरीद के लाया है। তাদেরকে বুঝিয়ে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হলো। সেখানে ওই এনজিওর যিনি রেস্কিউ পারসন ছিলেন তিনি এবং সেখানকার যিনি স্টেশন হাউস অফিসার বা অফিসার ইনচার্জ, তারা কথা বললেন খুব ভালোভাবে যে না আপনারাই তো ইয়ে করবেন, দেখুন এরকম তো হয়েছে, এটা তো অন্যায়, এরকম ভাবে তো করা যায় না। তাদের ঘুরে ফিরে একটাই কথা, ইয়ে তো हमारा घर का इज्जत है, इसको तो नहीं छोड़ना है। এবার তুমি তো ফেরত তো নিয়ে যেতে পারবে না। এবং মেয়েটিকে জিজ্ঞেস করা হচ্ছে, সে পরিষ্কার বলছে তার হাজবেন্ড ছাড়াও তাকে আরো 5-6 জন রেগুলার করবে, মানে দ্যাট ওয়াজ দ্য ইন্টেনশন। ইন্টেনশন। হ্যাঁ, দ্যাট কারণ ওয়াজ ওখানে তো ইন্টেনশন। মেয়ে নেই, মানে একদম। সেখানে তো মানে ইভেন দ্য ওয়াইফ ইজ শেয়ার্ড। আমি যদি মেনেও নিই যে একজনের সাথে বিয়েটা লিগ্যাল বিয়ে, তাহলেও তো ওয়াইফ ইজ শেয়ার্ড। এই সমস্ত বলে যখন প্রত্যেকেই অ্যাডামেন্ট এরাও ছাড়বে না আমরাও ছাড়বো না, এবং শেষ পর্যন্ত এদেরকে নিরস্ত করা গেল, এরা চলে গেল, মানে নিরস্ত করা গেল আমি বলবো না, নিরস্ত করা যে যায়নি এর পরেরটাতেই বুঝতে পারবে। তুমি জানো তো মানে ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে বয়ান দেওয়াটা একটা বাধ্যতামূলক। তখন সিআরপিসি 164 ছিল, এখন সেকশনটা জাস্ট চেঞ্জ হয়েছে, 138 হয়েছে সম্ভবত বিএনএসএস এ। সেখানে যখন মেয়েটি বয়ান দিতে গেছে ম্যাজিস্ট্রেটের অফিসে, সেইখানে 4টে গাড়ি করে খাপ পঞ্চায়েতের মেম্বাররা গেছে উইথ বন্দুক, মেরেই ফেলবে, নয় জ্বালিয়ে দেবে আর নয়তো মেরে ফেলবে, মেয়েটাকে না আমাদেরকে। সেই সময় ওই জেলার এসপি কে ফোন করতে হয়, সেটা লোকাল পুলিশ থেকেই করে যে স্যার এরকম ঘটনা। তিনি কোনোভাবে একেবারে একটা অন্যরকম ভাবে কিছু অ্যারেঞ্জ করে, আমার ওটা এখন আর ক্লিয়ারলি মনে নেই, পুলিশ এসকর্ট দিয়ে মেয়েটিকে শুদ্ধ আমাদের গাড়িটাকে বের করে দেয়। মেয়েটা ততক্ষণে বয়ান দেওয়া হয়ে গেছে, বের করে দেওয়া হয়। এবং সেই এসকর্ট কিন্তু পুলিশ এসকর্ট কিন্তু ছিল যতক্ষণ পর্যন্ত না আমরা দিল্লির সীমানা ক্রস করে গেছি ততক্ষণ পর্যন্ত। সো এরা কিন্তু এতটাই ভায়োলেন্ট। সো এইটা হচ্ছে আমার ফার্স্ট অভিজ্ঞতা রেস্কিউ এর। এরপর আমি বহুবার অনেক রেস্কিউতে গেছি, কখনো পোস্ট ম্যারেজ, কখনো জিবি রোড গেছি। এবং জিবি রোডে যে সবসময় রেস্কিউতে গেছি তাও না, আমি জিবি রোডে এরকম মেয়েদের সাথেও, যারা ওখানে বাংলার মেয়ে প্রচুর আছে, আমি তাদের সাথে কথাও বলেছি যারা অনেক সময় দাবি করে যে স্বেচ্ছায় যারা প্রস্টিটিউশনকে পেশা হিসেবে নেয়, সেরকম স্বেচ্ছায় কারা কারা পেশা হিসেবে নিয়েছে সেটা নিয়েই কথা বলতে গেছিলাম। এই স্বেচ্ছারও একটা খুব করুণ গল্প আছে। মানে আমার এখানেই প্রশ্ন যে স্বেচ্ছা কি সত্যিই স্বেচ্ছা, নাকি স্বেচ্ছাটাও একটা আরোপিত স্বেচ্ছা? ওই জন্য বললাম একটা করুণ গল্প আছে। তুমি প্রথমবার ধরো মেয়েটাকে নিয়ে এলে ফেরত, সবকিছু লিগাল প্রসিডিংস হলো, সবকিছু হলো, সে কিছুদিন হোমে থাকলো, তারপরে হোমের লোকেরা মনে করলো, এবং যা যা লিগাল প্রসিডিওর সবকিছুর মাধ্যমে তো মনে করলো যে একে বাড়িতে ফিরিয়ে দেওয়া যেতে পারে, বাড়ির দিক থেকে ওর কোনো বিপদ নেই। মা বাবা বললো ফেরত নেব না। গ্রামের লোকে কি বলবে, আমার অন্য ছেলে মেয়ে রয়েছে, তুই ওখানে ছিলি, তুই নষ্ট হয়ে গেছিস, তোর সাথে মিশলে পরে অন্য মেয়েদের বিয়ে দিতে পারবো না, গ্রামের লোকেরা এক ঘরে করবে, তোকে তো রাখা যাবে না, সে কোথায় ফিরবে। এরকম আমার সামনে আমি বলতে শুনেছি
পুলিশকে তারা সরাসরি বলেছে, ম্যাডাম কেন উদ্ধার করলে বলো তো? রাখতে পারবে, আমাকে খাওয়াতে পারবে, পড়াতে পারবে, কেন নিয়ে এলে আমাকে? কারণ আমার বাড়িতে আমাকে ফেরত নেবে না। আমি নিজের কানে শুনেছি উদ্ধারের সঙ্গে সঙ্গে এই কথাটা বলছে। আমি বলছি না সবার ক্ষেত্রে এটা হয়। এখন কিছুটা হলেও মানসিকতা চেঞ্জ হয়েছে, অনেক পজিটিভ দিকও দেখা যাচ্ছে যে মা বাবারা ফেরত নিচ্ছে, মেয়েরা আবার নিজের পায়ে দাঁড়াতে পারছে, পড়াশোনা শেষ করছে বা ভোকেশনাল কোনো এডুকেশন নিয়ে তারা কাজটা করতে পারছে। কিন্তু এইটা কিন্তু একটা মারাত্মক সামাজিক বাস্তব, যেটা আমাদের স্বেচ্ছায় প্রস্টিটিউট হতে শেখায়। এবং খুব দুর্ভাগ্যজনকভাবে এই প্রস্টিটিউশনকে যখন শ্রমের মর্যাদা দিতে বলা হয় বা শ্রমিকের মর্যাদা দিতে বলা হয় প্রস্টিটিউটকে, তখন যে সেইটা কি ভয়ানক একটা বিপদের ইঙ্গিত করে সেটা বোধহয় নয় আমরা পুরোটা বুঝতে পারি না, আর নয়তো বুঝেও না বোঝার ভান করি। কারণ ট্রাফিকিং যেরকম একটা ক্রাইম, তুমি যেই মুহূর্তে সেক্সুয়ালি কাউকে এক্সপ্লয়েট করছো, সেটা তুমি ব্রথেলে করো, সেটা তুমি এসকর্ট সার্ভিসের মাধ্যমে করো, সেটা তুমি ম্যাসাজ পার্লারে করো, যেখানে খুশি করো, সেটাও ক্রাইম। কারেক্ট। আমরা কিন্তু এই জায়গাটা ভুলে গিয়ে শুধু তাকে যখন মানে সেক্সুয়ালি সে যখন এক্সপ্লয়েটেড হচ্ছে, আমি এরকম মেয়েদের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি এবং তারা নিজে থেকে বলেছে, আমি কোনোদিন কারোর পাস্ট নিয়ে প্রশ্ন করি না, এটা আমার নিজস্ব প্রিন্সিপাল। আমি পাস্ট নিয়ে প্রশ্ন করি না, কারণ আমি কখনোই চাই না যে তারা তাদের ট্রমাটা রিলিভ করুক। আমি সেটা কখনোই চাই না, সেই জন্যই করি না। তারা নিজে থেকে বলেছে ফেস্টিভ সিজনগুলোতে এক এক দিনে 16 থেকে 17 জন কাস্টমারও তারা অ্যাটেন্ড করেছে, এক এক দিনে। দিন মানে তো সারাদিন না, বুঝতেই পারছো। আমরা হয়তো ভাবতে পারবো না, তারপরেও তারা ফিরে এসে মানসিকভাবে সুস্থতা বজায় রেখে আবার মেইনস্ট্রিমে ফেরার চেষ্টা করছে। এরকম মেয়েরাও কিন্তু আছেন এবং তারা কিন্তু এখন বহু ক্ষেত্রে সার্ভাইভাল লিডার্স, যারা তাদের মতন মেয়েদেরকে বোঝানোর চেষ্টা করছে যে একবার জীবনটা অন্ধকারে চলে গেছিল বলেই পুরোটা অন্ধকার নয়, এখনো চেষ্টা করলে আমরা হয়তো কিছুটা আলো ফোটাতে পারি। ফলে এই যে ব্যাপারগুলো, এইখান থেকেই কিন্তু স্বেচ্ছায় প্রস্টিটিউট হয়। কারণ আমি সম্প্রতি আমার একটা অভিজ্ঞতা হয়েছিল, আমি কিছু নাম বলবো না, সেখানে একটি সংস্থার প্রোগ্রামে মানে কেন সেক্স ওয়ার্ককে বা সেক্স ওয়ার্ককে কেন ইজ আ ওয়ার্ক এবং কেন সেক্স ওয়ার্কারকে শ্রমিকের মর্যাদা দেওয়া হবে না বলে এই ধরনের একটি বিষয় উঠেছিল। সেখানে প্রচুর সেক্স ওয়ার্কাররা প্রেজেন্ট ছিলেন, বহু নানান বয়সের। আমি তাদেরকে একজন মানে অংশগ্রহণকারী হিসেবেই আমি জাস্ট তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আমি পুরো ডিসকাশনটা এতক্ষণ শুনলাম, আপনাদের মধ্যে থেকে জাস্ট আপনারা হাত তুলুন, আমি একটা প্রশ্ন করছি যে আপনারা কতজন চাইবেন যে আপনার মেয়ে বা আপনার ছেলে এটাকে পেশা হিসেবে নিক এবং সমাজের লোকেরা জানুক যে এটাই তার পেশা। রাইট। আমি 3 বার কোয়েশ্চেনটা 1 মিনিট অন্তর অন্তর রিপিট করেছিলাম, একটা হাতও ওঠেনি। ওখানে অন্তত 500 জন সেক্স স্বাভাবিক, ওয়ার্কার ছিলেন। খুব ন্যাচারাল সেটা। আমি তখনই বলেছিলাম যে হ্যাঁ, এটা হয়তো সবার খুব মনোপুত হবে না, কিন্তু আমি আমার উত্তরটা পেয়ে গেছি। এবং তারপরে আমি যখন প্রোগ্রামটা থেকে বেরিয়ে আসছি, এখন যাদের বয়স 50-52, তারা অনেকে বলেছেন যে আমাদের মেয়েদেরকে আমরা বাইরে রেখে পড়াচ্ছি, তারা মাদের ইনকামটাই জানে না কোথা থেকে হয়। স্বাভাবিক এই স্টিগমা। দেখো এখানেই সেই ঘুরে ফিরে প্যাট্রিয়ার্কাল কন্ডিশনিং এবং প্যাট্রিয়ার্কির কথা আসবেই। তুমি নিজের ইচ্ছায় হয়তো কিছুই করনি, আঙুলটা তোমার দিকে আগে উঠবে তুমি যদি মেয়ে হও। তুমি গেছিলে কেন? তুমি বেরিয়েছিলে কেন? তখন তো বেরোনো উচিত হয়নি। ও বলল তুমি চলে গেলে। আরে আমি কি করেছি? আমার সাথে তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে,
আমি তো নিজের থেকে বলিনি যে আমাকে এরকম করা হোক, আমি তো স্বেচ্ছায় এই সমস্ত করিনি। কিন্তু আঙুল কিন্তু তোমার দিকে উঠবে, whereas তুমি যদি একটা ছেলে হও সেখানে কিন্তু অনেক সময় এটা কনসিডার করা হবে, হ্যাঁ ও হয়তো ভুল করে ফেলেছে, ভুল করে কোথাও চলে গেছিল, ও ফেরত চলে এসেছে। কারণ খুব কম পার্সেন্টেজ হলেও মেল সেক্স ওয়ার্কারও তো আছে, কিন্তু তাদের কিন্তু মেনস্ট্রিমে মিশে যেতে খুব একটা অসুবিধা হয় না।